মানুষের সবচেয়ে সুন্দর সময় হচ্ছে, আনন্দের সময় হচ্ছে তার শৈশব কৈশোর। আমার শৈশব কৈশোর কিন্তু কেটেছে, কৈশোরের বেশ কিছু অংশ কেটেছে সেই ব্রিটিশ আমলেই। তোমরা তো, আমি জানি না তোমরা হয়তো আমাদের মতো সেই কৈশোর পাওনি। আমাদের কৈশোর বড়ই আনন্দময় ছিল। তবে হ্যাঁ, এখন যারা শিশু কিশোর তারা বলবে যে আমরা কত দুর্ভাগা ছিলাম আমাদের সময় মানে আমাদের সময় ইন্টারনেট ছিল না, ভিডিও গেম ছিল না, ইত্যাদি ছিল না। আর আমরা বলি আমাদের সময় যে এখনকার ছেলে মেয়েরা কত দুর্ভাগা, এদের প্রকৃতির সাথে কোনো সম্পর্ক নাই। আমি যখন বিদেশে পড়াশোনা করতে গিয়েছিলাম তখন এক বিদেশি ভদ্রলোকের বাড়িতে আমাকে নিমন্ত্রণ করেছিল। তো আমি চা খেতে গেলাম বিকেলবেলা। ওই পাশে তার ছোট ছেলেটি বসে বসে কম্পিউটারে ভিডিও গেম খেলছিল। তো ওই ভদ্রলোক তার ছেলেটিকে বলল, যাও বাইরে একটু ঘুরে এসো বাইরে থেকে। ছেলেটি গেল না, সে তার ভিডিও গেম নিয়ে বসে আছে। তখন ওই ভদ্রলোক বললেন যে কি সমস্যায় পড়েছি দেখেন, এই ছেলে মেয়েগুলো, আমাদের সময়কার ছেলে মেয়েগুলো বেড়ে উঠছে প্রকৃতির থেকে বিচ্ছিন্ন হয়ে। এদের ভিতরে মনুষ্যত্ব বোধ, মানবতা বোধ, প্রকৃতির প্রতি প্রেম, কারণ মানুষ তো প্রকৃতির জীব, কিছুই তো গড়ে উঠবে না এইভাবে সারাক্ষণ ওরা যদি এই কম্পিউটার মধ্যেই থাকে, ভিডিও গেম টেম নিয়ে থাকে। বাইরের খেলা ওরা খেলে না আজকাল। তো এই হচ্ছে ডিফারেন্সটা। আমাদের সময়টাও তাই। আমরা ধরো শুধু স্কুলের সময়টুকু ছাড়া আর পড়াশোনা করার সময়টুকু ছাড়া বাকি সময় কিন্তু আমরা সব প্রকৃতির সান্নিধ্যে। তো এই যে একটা জীবন, এই যে প্রকৃতির সাথে আমাদের একটা নিবিড় সম্পর্ক গড়ে উঠত, সেটা কিন্তু মানুষের জীবনের উপর প্রভাব ফেলে। আমি এখনও প্রকৃতিপ্রেমী। তারপরে আমরা আসলাম পাকিস্তানে। পাকিস্তান নতুন দেশ, নতুন উদ্যমে নতুন করে শুরু হচ্ছে। আমার বাবাও সরকারি চাকরি করতেন। তারা অনেক কষ্ট করে এই দেশটাকে গড়ে তোলার চেষ্টা করেছেন। এমনকি বাবা বলতেন যে তখন তো সেক্রেটারিয়েট বিল্ডিংও হয়নি, অনেক সময় মাদুর বিছিয়েও করা হতো, কাজ করতে হতো। তারপর অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে শুরু হলো এবং মানুষের ভিতরে একটা নতুন উদ্যমেরও সৃষ্টি হলো। মানুষের ভিতরে এই উদ্যমটা লক্ষ্য করা গেছে। সেটা লেখাপড়া, কাজকর্ম, চাকরি বাকরি সর্বক্ষেত্রেই এই নতুন উদ্যমটা দেখা গেছে। কিন্তু অ্যাজ ইউ নো, ধীরে ধীরে আমরা আমাদের পাকিস্তান নামক রাষ্ট্রটির দুর্বলতা প্রকাশিত হতে আরম্ভ করলো। এই অঞ্চলের যে বাঙালি আমরা যে বঞ্চিত হচ্ছি সেটা আস্তে আস্তে উপলব্ধি শুরু হলো। কার্যকলাপের মধ্যেও সেটা প্রকাশ হতে শুরু করলো। তারপরের ইতিহাস তোমরা অনেকেই হয়তো জানো, কিভাবে আমরা নতুন দেশ পেলাম, যে নতুন পতাকা পেলাম, আমরা আবারও স্বাধীন হলাম। বাংলাদেশ নামক একটি দেশ আমরা পেলাম। সেখানেও নতুন উদ্যমে সব কিছু শুরু হলো। কিন্তু আমি জানি না এই দেশের ভাগ্যে কি অদ্ভুত পরিহাস কাজ করে। সেও কিছুদিনের মধ্যে দুইটি হত্যা এই দেশটাকে নানা রকম টারময়েলের মধ্যে ফেলে দিল। এবং তারপর থেকে আমাদের রাজনৈতিক জীবনে যে অস্থিরতা শুরু হলো, তার ফলে রাজনীতি কলুষিত হতেও শুরু করলো। পাকিস্তান আন্দোলনের সময় যারা রাজনীতি করতেন তারা নিজেদের জমিদারি জায়গা জমি বিক্রি করে রাজনীতি করতেন। আর আমাদের এখানে স্বাধীনতার কিছুদিন পরেই শুরু হয়ে গেল রাজনীতি করে জমিদার হয়ে যাওয়া। অর্থাৎ জায়গা জমি আগের তারা বিক্রি করতেন, আমরা জায়গা জমি, সয় সম্পদ এগুলো দিয়ে নিজের গোলা ভরে তুললাম।
এই থেকেই কলুষিত হওয়া শুরু হলো আমাদের রাজনীতির। পরবর্তীকালে তো তোমরা নিজেরাই জানো, দেখেছ, নতুন করে আর বলার কোনো প্রয়োজন বোধ করি না। পৃথিবীতে এমন কোনো মানুষ তুমি পাবে না যে বলবে যে হ্যাঁ আমার সবটাই প্রাপ্তি, বা যে বলবে যে আমার সবটাই অপ্রাপ্তি, আমি কিছুই পাইনি, বা অনেকে বলবে যে আমি সব পেয়েছি। এরকম মানুষ খুঁজে পাবে না। শিল্পীদের মধ্যে একটা অতৃপ্তি কাজ করে, এবং এই অতৃপ্তিই একজন শিল্পীকে নতুন সৃষ্টিতে, নতুন সৃজনশীলতার দিকে এগিয়ে নিয়ে যায়। এই অতৃপ্তি থাকবেই একজন শিল্পীর। প্রাপ্তি অপ্রাপ্তির কথা যে বলছো, এইটা নিয়ে আমি চিন্তা করিনি। প্রাপ্তিও আছে, অপ্রাপ্তিও আছে, এটা হিসাব করিনি কোনটা বেশি। একটা কথা আমি নিঃসন্দেহে বলতে পারি, পরিষ্কারভাবে বলতে পারি, যে আর কোনো কিছু পেয়ে থাকি বা না থাকি, প্রাপ্তি অপ্রাপ্তি সব কিছু বাদ দিয়ে, যে মানুষের যে ভালোবাসা, এবং শুধু ভালোবাসা নয়, শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসা, ভালোবাসার সাথে যদি শ্রদ্ধার অংশ না থাকে, তাহলে আমি সেই ভালোবাসাও চাই না। আবার যেই শ্রদ্ধার সঙ্গে ভালোবাসা নেই, সেই শ্রদ্ধাও আমি চাই না। তো আমি খুবই ভাগ্যবান যে আমি দেশের মানুষের কাছ থেকে এই দুটোই পেয়েছি। এটাই তো আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আর কি, আমি থাকবো না, কিন্তু আমার কাজ থেকে যাবে। এটাই তো সবচেয়ে বড় প্রাপ্তি, এটাই সবচেয়ে বড় আনন্দের কথা। অবসর নেওয়া মানে এই পেশা থেকে অবসর নেয়া। নিজের জন্য তো গান অবশ্যই করতে হয়। শিল্পী একজন সারা জীবনই গান করবে। আমি সারাদিনই তো গান করি, এক অর্থে সারাদিনই গুনগুন করি। হ্যাঁ, প্রফেশনালি গান ছেড়ে দিয়েছি, কিন্তু নিজের জন্য তো অবশ্যই গান করতে হয়, না হলে বেঁচে থাকবো কী করে। গান ছেড়ে দেওয়ার পেছনে এটা একটা অবশ্যই একটা কারণ করোনার পরে শারীরিক কিছু সমস্যা আমার সৃষ্টি হয়েছে, যে জন্য আগে যেভাবে গান করতে পারতাম সেটা আর এখন সেইভাবে পারি না। আরেকটি কথা, আমার পুরনো গানের রেকর্ডের সঙ্গে ঠোঁট মিলিয়ে আমি আমার শ্রোতাদেরকে ফাঁকি দিতে চাই না। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে কিছু কিছু ব্যাপারে আমি উল্লেখ করতে চাই না। আমি আমার গান গাওয়ার ইচ্ছাটা এটা আহত হয়েছে। উপস্থাপনা আমি এখন একটা করছি, এটা অনেক ওদের অনেক অনুরোধ করে আমাকে এটাতে জড়িয়েছে বিটিভিতে। সেই 60, 70, 80 দশকের আমাদের যে গানগুলো, সেই গানগুলোকে আবার নতুন করে এই প্রজন্মের কাছে পরিচিত করানো, যে কেমন ছিল আমাদের সেই সময়কার গান। এই কাজটি এই অনুষ্ঠানটির মাধ্যমে করা হয়ে থাকে। সেখানে আমি গান নিয়ে বা শিল্পী, গীতিকার, সুরকার নিয়ে কিছু কথা বলি, তাদের পরিচিতি, তাদের বৈশিষ্ট্য ইত্যাদি নিয়ে আমি কথা বলি। এই ধরনের অনুষ্ঠান করে দেওয়ার জন্যই আমাকে কিছু কিছু জায়গায় যেতে হতো, এতটাই পপুলার ছিল। এবং তোমাদের মনে আছে নিশ্চয়ই, এটাই ছিল বাংলাদেশে প্রথম কথা এবং গান, মানে গানের সঙ্গে গান সম্পর্কিত কথা এবং গান, এই ধরনের অনুষ্ঠান ওটাই ছিল প্রথম।